নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র বিজেপির কাছে ছিল। তৃণমূল কংগ্রেস এই সিটটা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এবার ত্রিপুরা রাজ্যে বক্সনগর বিধানসভা কেন্দ্র সিপিএম এর কাছে ছিল। এটা বিজেপি এবার ছিনিয়ে নিয়েছে সিপিএম এর কাছ থেকে। ধনপুর বিজেপির কাছে ছিল, কিন্তু বিজেপি গত বিধানসভা নির্বাচনে সিপিএম এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সেই সিটটাতে আরও একবার বিজেপির ক্যান্ডিডেট বিজয়ী হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ধূপগুড়ি হোক অথবা ত্রিপুরা রাজ্যের বক্সনগর এবং ধনপুর হোক, এবার কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশের পর প্রত্যাশিত প্রচার পায়নি। অন্ততপক্ষে জাতীয় প্রচার মাধ্যমগুলোতে যে ধরনের প্রচার পাওয়ার কথা ছিল, অনুমান করা হয়েছিল, সবচেয়ে বেশি অনুমান করা হয়েছিল বক্সনগর বিধানসভা কেন্দ্র। কারণ এই কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা বেশি এবং মুসলিমরা বিজেপিকে পছন্দ করে না, এই কথা সারা পৃথিবীতে প্রচারিত। এই কারণে যখন এই বক্সনগরে মুসলিমদের ভোটে বিজেপি বিজয়ী হবে, তখন এই কথা সারা দেশে ব্যাপকভাবে প্রচার হবে। সেই দিন অন্ততপক্ষে ফলাফল প্রকাশের পর থেকে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত শুধু বক্সনগর ছেয়ে থাকবে, এই রকমটাই অনুমান করেছিল সবাই। আর পশ্চিমবঙ্গের ধূপগুড়ির কথা এই কারণে বলছি যে সেখানে বিজেপির কাছে ছিল, সেটা তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে। কিন্তু দেখা গেল কি, বাস্তবে বক্সনগর সেই প্রচার পায়নি, ধূপগুড়ি সেই প্রচার পায়নি। এমনকি ঝাড়খণ্ডে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যে বিজয়ী হয়েছে যে কেন্দ্রে, সেটা প্রচার পায়নি। উত্তরাখণ্ডে বিজেপি বিজয়ী হয়েছে, প্রচার পায়নি। কেরালায় কংগ্রেস বিজয়ী হয়েছে, প্রচার পায়নি। প্রচার কে পেয়েছে? প্রচার পেয়েছে উত্তরপ্রদেশের একটি বিধানসভা কেন্দ্র, যেটি ছিল সমাজবাদী পার্টির কাছে, আবার সমাজবাদী পার্টি জিতেছে, ঘোষী বিধানসভা কেন্দ্র। সেইটাকে নিয়ে এই সমস্ত মিডিয়া, অন্ততপক্ষে আঞ্চলিক এবং সর্বভারতীয় মিডিয়া তোলপাড় দিনের পর দিন। আজকে দুদিন ধরে তার একের পর এক ডিবেট চলছে, টক শো চলছে, আর নিউজের মধ্যে তো ছেয়ে আছে বলা যায়। কেন? ডেফিনেটলি এ প্রশ্ন জাগে, ডেফিনেটলি কেন পার্টিকুলারলি উত্তরপ্রদেশে যে কেন্দ্র সমাজবাদী পার্টির কাছে ছিল, সেই কেন্দ্রে সমাজবাদী পার্টি জিতলো, তারপরেও সেটাই কেন প্রচারের আলোতে সর্বাধিক? এই প্রশ্ন স্বাভাবিকভাবে সবার মনের মধ্যে, সারা দেশের মানুষের মনের মধ্যে জাগবে। এর সবচেয়ে বড় কারণ হলো যে সমাজবাদী পার্টির কাছে ছিল 2022 সালের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির যিনি প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন, সেই ব্যক্তি সাম্প্রতিককালে দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং তার ফলে এই সিটটি খালি হয়। দলত্যাগ বিরোধী আইন অনুসারে তিনি পদত্যাগ করে সিটটি খালি করেন এবং এটাতে আবার উপনির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু এখন ওই ব্যক্তি বিজেপির হয়ে ময়দানে নামেন, নির্বাচনী ময়দানে নামেন এবং সমগ্র বিজেপি, যেমনভাবে ত্রিপুরা রাজ্যের দুটো বিধানসভা কেন্দ্রেই সমগ্র বিজেপি এবং রাজ্য সরকার, মন্ত্রী টন্ত্রী, এমএলএ সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল, সিমিলার ওয়েতে উত্তরপ্রদেশের সেই ঘোষী বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও সেখানকার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা, বিধায়করা, দলের সমস্ত প্রদেশ স্তরের নেতারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তার সহযোগী দলের নেতারা পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছিলেন। এটাকে প্রেস্টিজ ইস্যু বানিয়ে ফেলেছিলেন তারা। আর কি হয়েছিল, কখন তারা লড়ছিলেন? যখন রাজ্য সরকার তাদের কাছে, সমাজবাদী পার্টি সরকারে আসেনি, সমাজবাদী পার্টি প্রধান বিরোধী দল, কিন্তু বিরোধী দল। এই অবস্থাতে সমাজবাদী পার্টি এবার জিতেছে, এই উপনির্বাচনে জিতেছে বিরোধী দল হয়েও। শুধু তা না, দেখা গেছে গত বিধানসভা নির্বাচনে 2022 সালে বিজেপির তৎকালীন প্রার্থী যত ভোট পেয়েছিলেন, এবার দলত্যাগকারী যেই নেতা সমাজবাদী পার্টি থেকে বিজেপিতে এসে দাঁড়িয়েছেন, তিনি তার থেকে কম ভোট পেয়েছেন।
দেখা গেছিল এর আগে বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী ভালো সংখ্যক ভোট পেয়ে তৃতীয় স্থানে দখল করেছিলেন। এবার সেখানে বিএসপি ক্যান্ডিডেট দেয়নি এবং তার ভোটগুলো সমাজবাদী পার্টির ক্যান্ডিডেটের পক্ষে চলে যায় এবং তিনি আগের তুলনায় অনেক বেশি ভোট পান, মানে পার্টি ভোট পায়। দেখা গেছে কংগ্রেস এর আগে, কংগ্রেসও অনেকটা ভোট কেটেছিল, 10-12 হাজারের মতন কংগ্রেসও ভোট পেয়েছিল এর আগের বিধানসভা নির্বাচনে, মানে 2022 সালে। এবার কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি, ফলে তার ভোটটিও সমাজবাদী পার্টিতে চলে যায়। এর ফলে দেখা গেছে কি যে একটা বিশাল পরিমাণ ভোটের ব্যবধানে সমাজবাদী পার্টির প্রার্থী সেখানে বিজয়ী হয়ে একটা বার্তা দিয়েছে, জাতীয় রাজনীতিতে একটা বার্তা দিয়েছে এবং ওই বার্তাটাকে নিয়েই সারা দেশের মিডিয়া তোলপাড় এবং বিজেপির ভেতরেও ব্যাপকভাবে গবেষণা শুরু হয়েছে, বিরোধী দলগুলোর মধ্যেও গবেষণা শুরু হয়েছে যে এটা কি একটা ইঙ্গিত যে বিরোধী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তাহলে 2019 সালের লোকসভা নির্বাচনে তারা যে পরিমাণ ভোট পেয়ে বিজেপির কাছে পরাজিত হয়েছিল এবার তার চেয়ে অনেক বেশি ভোট পাবেন এবং তাদের যে ভোটের পরিমাণ যেটা হবে সেটা বিজেপির জন্য চিন্তার বিষয়। এইটাই হলো আলোচনার বিষয়বস্তু সারা ভারতবর্ষে এই মুহূর্তে, আর এইটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় বিজেপির জন্য। কারণ উত্তরপ্রদেশে 80টি লোকসভা কেন্দ্র রয়েছে, এখান থেকেই বিজেপি গত দুটো লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি সিট পেয়েছে, 2014 সালে এবং 2019 সালে। ফলে বিজেপির কাছে উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবার বিজেপি বিরোধী ইন্ডিয়া নামক জোটের কাছেও উত্তরপ্রদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে বিজেপি যেমন চাইছে উত্তরপ্রদেশ থেকে ম্যাক্সিমাম পারলে আগের তুলনায়, গতবারের তুলনায় বেশি সংখ্যক সিট জিতে মোদির হাতকে শক্তিশালী করা এবং আবার একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হওয়ার রাস্তা সাফ করা, ঠিক তেমনি বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ার কাছেও এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উত্তরপ্রদেশে বিজেপির সিটের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে দেয়া। আর এই কমিয়ে দেওয়ার জন্য তারা এই নির্বাচনটিকে একটি পরীক্ষামূলক এক্সপেরিমেন্টাল ইলেকশন হিসেবে তারা নিয়েছিলেন। দেখা গেছে যে বহুজন সমাজবাদী পার্টি মায়াবতীর, যিনি না এনডিএর সঙ্গে গেছেন না ইন্ডিয়ার সঙ্গে গেছেন, অর্থাৎ তিনি এখনো নিউট্রাল এবং দুটো গোষ্ঠীকেই তিনি সমানভাবে আক্রমণ করে যাচ্ছেন, সেই দল এই উপনির্বাচনে প্রার্থী দেয়নি। এটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে যে মায়াবতী কি আগামী দিনে বিরোধী দলের জোটে অংশগ্রহণ করবেন, না তিনি নিরপেক্ষ কোনো ভূমিকা পালন করবেন, অথবা তিনি যদি ক্যান্ডিডেটও দেন, যেহেতু এই নির্বাচনে তার যারা অনুগামী রয়েছে, তার যারা ভোটার রয়েছে, তারা বিজেপিকে ভোট দেয়নি, বিজেপি প্রার্থীকে তারা ভোট দেননি, তারা ভোট দিয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থীকে। এর ফলেই তার মার্জিন অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং এই যে বিএসপি যে 10টি সিট পেয়েছিল গত লোকসভা নির্বাচন, উত্তরপ্রদেশে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছিল, সেই বিএসপির অনুগামীরা, সমর্থকরা, তারা কি বিরোধী জোটের পক্ষে তাদের মত দিয়েছে? তারা কি বিজেপির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের পক্ষে তাদের মত দিয়েছেন? এবং এই জোটে যদি মায়াবতী অংশ না নেন তাহলে কি তারা মায়াবতীকে ত্যাগ করে তারা ইন্ডিয়া জোটের পক্ষে চলে যাবেন? এইটাই হলো সবচেয়ে বড় আলোচিত বিষয়গুলোর মধ্যে একটা, এবং এটাই বিজেপিকেও চিন্তায় রেখেছে, মায়াবতীকেও চিন্তায় রেখেছে, আবার এটা গবেষণার বিষয় হয়ে উঠেছে ইন্ডিয়া নামক জোটের যারা শরিক দল রয়েছে তাদের সব্বার কাছে। এর জন্যই এই যে 7টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে 6টি রাজ্য মিলিয়ে, যার মধ্যে কেরালা রয়েছে, উত্তরাখণ্ড রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, ত্রিপুরা রয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো হওয়ার কথা ছিল ত্রিপুরার বক্সনগর বিধানসভা কেন্দ্র, কারণ এখানে বিজেপি ম্যাক্সিমাম ভোট পেয়ে সবাইকে একদম অবাক করে দিয়ে এবং মুসলিম ভোট পেয়ে বিজেপি বিজয়ী হয়েছে। কিন্তু এত বেশি ভোট পেয়েছে হয়তোবা সেই কারণেও এটা বেশি প্রচার করতে পারছে না, কারণ সেক্ষেত্রে না মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়, এটাও একটা ব্যাপার আছে। আবার এইটা মানে যেটা বিজেপি সারা দেশের মুসলিমদের কাছে বার্তা দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সে বক্সনগর বিধানসভা কেন্দ্র, কিন্তু দেখা গেছে ঘোষির এই অঙ্কের সমীকরণের কারণে সেই মানে বক্সনগরকে নিয়ে বা তৃণমূল ধূপগুড়িকে নিয়ে আর বেশি উচ্চবাচ্য করার আর সুযোগ পাচ্ছে না। সবাই অঙ্ক করছে সে আপনার পশ্চিমবঙ্গের কোনো গ্রামের মধ্যে অথবা শহরের কোনো প্রান্তে বসে কেউ, অথবা ত্রিপুরা রাজ্যের বক্সনগরেই হোক আর ত্রিপুরা রাজ্যের যে কোনো প্রান্তে যে কেউ বসেও হোক না কেন, অঙ্ক করছে কিন্তু লক্ষ্য কিন্তু সেই উত্তরপ্রদেশের ঘোষী বিধানসভা উপনির্বাচনে। কারণ সবার এখন নজর রয়েছে আপনার 2024 সালের লোকসভা নির্বাচনে, কারণ এই নির্বাচনে নরেন্দ্র মোদী আরেকবার প্রধানমন্ত্রী হয়ে আসবেন কি তার পরিবর্তে বিরোধী ইন্ডিয়া জোটের কেউ প্রধানমন্ত্রী হবেন। সবচেয়ে বড় কোশ্চেন এই মুহূর্তে এই দেশের মধ্যে এটাই, এবং এই কোশ্চেন যখন মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তখন এই G20 সম্মেলনকেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ব্যাপকভাবে কাজে লাগিয়েছে, কোনো সন্দেহ নেই, এবং মোদির ব্যক্তিত্বকে মোদির নেতৃত্বকে ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে দেশের মানুষের কাছে বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে বার্তা দেয়া যায় যে দেখো সারা বিশ্বে ভারতবর্ষের সম্মান নরেন্দ্র মোদী যেভাবে বাড়িয়ে চলেছেন সেটা অন্য কারোর পক্ষে সম্ভব হবে না, সুতরাং আরেকবার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে। এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে ব্যাপকভাবে। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটির বিষয়বস্তু সম্বন্ধে আপনারা কি চিন্তা ভাবনা করেন, আপনাদের কথার সঙ্গে আপনাদের চিন্তা ভাবনার সঙ্গে মেলে কিনা অবশ্যই জানাবেন। যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন সবাই, অনেক অনেক নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।